সিনভেত হেডকোয়ার্টারের বেয়ারা সলোমন আজ ২৫ বছর হল আছে সে এই চাকুরিতে। বয়স তার এখন ৫০। জীবনের ২৫ বছর সে কাটিয়েছে বীরসিবায়। বীরসিবা তার জন্মস্থান। তৃষ্ণার্ত এমিলিয়াকে পেছনে রেখে যখন সে সেল থেকে বের হয়ে আসছিল, তখন তার মন গিয়ে পড়েছিল বীরসিবায়। তার চোখে ভেসে উঠেছিল এমনই একটি দৃশ্য, প্রায় ২৫-২৬ বছর আগের কথা। বীরসিবা তখন একটি সমৃদ্ধ মুসলিম জনপদ। মুসলিম মহল্লারই এক প্রান্তে ছিল সলোমনদের বাড়ি। তারই ছিল বীরসিবার একমাত্র ইহুদি পরিবার। সুখে দুঃখে একাত্ম হয়েছিল তারা মুসলমানদের সাথে। হঠাৎ ওলটপালট হয়ে গেল সব। দলে দলে এলো ইহুদি, কেউ রাশিয়ার, কেউ জার্মানির, কেউ আমেরিকার। উচ্ছেদ করা হলো মুসলমানদের। সে কি নির্মম দৃশ্য! মুমূর্ষু মানুষের কত করুণ আকুতি সে দেখেছে। মনে পড়ে সলোমনের এমনই একজন প্রতিবেশী মুমূর্ষু মানুষের মুখে পানি তুলে দিতে গিয়ে নবাগত মারমুখো ইহুদিদের হাতে সে কেমনভাবে লাঞ্ছিত হয়েছিল। তার চোখের সামনে বুক ভরা পিপাসা নিয়ে তার মুমূর্ষু প্রতিবেশী চিরতরে চোখ মুদেছিল। আজ পিপাসা কাতর এমিলিয়ার মুখ দেখবার পর তারই কথা মনে হচ্ছিল সলোমনের। সলোমন রাজনীতি করে না, রাজনীতি বোঝে না। সকল নির্যাতনের বিরোধী সে। সাধ্য থাকলে এই ফুলের মতো মেয়েটিকে সে এদের হাত থেকে বাঁচাত। সে জানে মেঝেতে ফেলা ওই কয়েক ফোঁটা পানি এমিলিয়ার তৃষ্ণা মেটাতে পারবে না। তবু মনকে প্রবোধ দেওয়ার জন্যই সে তা করেছিল। ১২টায় ডিউটি শেষে যখন সে অফিস থেকে বেরোচ্ছিল, তখন এমিলিয়ার চিন্তা তার সারা মন জুড়ে ছিল। ডেভিড বেনগুরিয়ানের মতো লোকের নাতনি কি বা এমন অপরাধ করেছে? অপারেশন রুমে মেয়েটি নির্ঘাত নরপশুদের অত্যাচারে মারা পড়বে। মর্দেশাই রোডের এক বাড়িতে বাস করে সলোমন। তার বাড়ির পাশে একটি ফলের দোকান। দোকানের মালিক বৃদ্ধ খলিল শেখ, সলোমনের বন্ধু। বৃদ্ধ খলিলের বাড়ি ছিল জেরুজালেমের নিকট বীর সুবিরে। তার শ্বশুর বাড়ি ছিল বীরসিবায়। সে যেত মাঝে মাঝে সেখানে। সেই থেকেই তার সাথে সলোমনের পরিচয়। সলোমন তার অবসর সময়ের অধিকাংশই খলিলের দোকানে আড্ডা দিয়ে কাটায়। সলোমন ফিলিস্তিনে বহিরাগত ইহুদিদের বাড়াবাড়ি কোনোদিনই পছন্দ করতে পারেনি। এ বিষয়ে দুজনের মধ্যে পূর্ণ ঐক্যমত রয়েছে। এ নিয়ে কত আলোচনা আর কত অভিজ্ঞতা বিনিময় হয় দুজনের মধ্যে। বহিরাগত ইহুদিদের বিরুদ্ধে সলোমনের সবচেয়ে বড় অভিযোগ হল, ওরা বাইরে থেকে উড়ে এসে দেশের সমস্ত বড় বড় চাকুরি ও সম্পত্তিতে জুড়ে বসেছে, আর মুসলিমীয় স্থানীয় ইহুদিরা চাপরাশি, কেরানি ও মুটে মজুরের জীবন যাপন করছে। এদিনও সলোমন অফিস থেকে ফিরে খাওয়া সেরে খলিলের ফলের দোকানে গিয়ে দেখা দিল। সলোমনকে দেখেই খলিল আগ বাড়িয়ে বলল, এসো এসো, কেমন আছো? আর থাকা, মন বড় ভালো লাগছে না। কেন, কিছু হয়েছে বাড়িতে? উদ্বিগ্ন খলিল। বাড়িতে আর কি হবে, ওই অফিসের কথাই বলছি। অফিসে আবার তোমার কি হলো? আমার আবার কি হবে? রোজ রোজ কি ওইসব দেখা যায়? আজ আবার বেনগুরিয়ানের নাতনিটিকে ধরে নিয়ে গেছে। এতটুকু এক মেয়ের উপর কি অত্যাচার! দুদিন থেকে মেয়েটাকে পানিও খেতে দেয়নি। সলোমনের কথা শুনে চমকে উঠল খলিল, কিন্তু সামলে নিল নিজেকে। স্বাভাবিক কণ্ঠে বলল, খুব মায়া হচ্ছে না? মায়া? সাধ্য থাকলে মেয়েটাকে নরপশুদের হাত থেকে ছিনিয়ে আনতাম। মানুষের অসাধ্য কিছু আছে নাকি? হেসে বলল খলিল। অসাধ্য কিছু নেই, আমিও তা জানি। আমিও পারি, বাঁচাতে পারি মেয়েটাকে। কিন্তু কি লাভ হবে তাতে? সিনবেতের হাত থেকে পরে সেও বাঁচবে না, আমিও বাঁচব না। মনে মনে অধীর হয়ে উঠেছে, উত্তেজিত হয়ে উঠছে খলিল। তবু শান্ত কণ্ঠে সে বলল, তা ঠিক বলেছ, অর্থহীন ঝুঁকি নিয়ে কি লাভ? এইভাবে খলিল ও সলোমনের মধ্যে গল্পের যে শুরু হলো, তা প্রতিদিনের রীতিমতো নিরবিচ্ছিন্নভাবে চললই। কিন্তু প্রতিদিনের মতো খলিল গল্পে মন বসাতে পারছিল না। এক সময় সে বলল, সলোমন, তুমি বসো, খবরের কাগজগুলো দেখো, আমি মিনিট 15 পর আসছি।
সলেমন বলল, আমিও উঠি খলিল, একটু স্টেডিয়ামের দিকে যাব, বেশ ভালো খেলা আছে আজ, বলো তো তোমার টিকিটও কেটে রাখবো। খলিল বলল, আজ বোধহয় সময় পাবো না সলোমান। সলোমান উঠে যেতেই খলিল ভিতরে ঢুকে গেল। পার্শ্বের ঘরে বসার একটি বেদি উল্টিয়ে একটি গোপন সিঁড়িপথ ধরে নিচে নেমে গেল সে। খলিল সাইমুমের তেল আবিবস্থ 4 নম্বর ঘাঁটির একজন দায়িত্বশীল ব্যক্তি। ওয়াইজম্যান রোডের 4 নম্বর ঘাঁটির সাথে একটি গোপন সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত মর্দেশাই রোডের এই ফলের দোকানের পরিচালনার ভার তারই হাতে রয়েছে। গ্রিন লজ, তার একটি কক্ষে পা এলিয়ে বসেছিল মাহমুদ। সামনে জানালা দিয়ে জলপাই গাছের মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে একখণ্ড নীল আকাশ। ঘন সবুজ জলপাই গাছের মাথায় যেন নীলের প্রলেপ। কিন্তু কিছুতেই মন নেই মাহমুদের। কাল রাত থেকে সে ভাবছে, ক্ষতবিক্ষত হচ্ছে সে এক অসহ্য যন্ত্রণায়। কিন্তু এ যন্ত্রণা কাউকে জানানোর নয়। এমিলিয়াকে সে ভালোবাসে। এই ভালোবাসায় তাকে দুর্বল করে দিচ্ছে, শুষে নিচ্ছে শক্তি ও উদ্যম। ইসরায়েলি বর্বরতার হাত থেকে ওকে বের করে আনতে হলে ঝুঁকি নেওয়া প্রয়োজন। কিন্তু তার এমিলিয়ার জন্য সহকর্মীদের মূল্যবান জীবনকে সে মৃত্যুর দিকে ঠেলে দেবে কেন? তেল আবিবের সকল সাইমুম সদস্যের মধ্যেও এসেছে ভাবান্তর। এমিলিয়ার ঘটনা সকলের মনকে পীড়া দিচ্ছে। তারা সকলে অপেক্ষা করছে নির্দেশের। কিন্তু পাথরের মতো নীরব নিস্পন্দ মাহমুদের কাছ থেকে কোনো সাড়া তারা পায়নি। চিন্তার অথৈ স্রোতে ডুবে গিয়েছিল মাহমুদ। পায়ের শব্দে চমকে দরজার দিকে চোখ ফিরালো সে। দেখল রায়হান ঘরে ঢুকছে। রায়হানকে দেখে সোজা হয়ে বসে মাহমুদ বলল, কোনো মেসেজ রায়হান? হেডকোয়ার্টার থেকে আপনার কল, মুসা ভাই কথা বলবেন। লাফ দিয়ে উঠল মাহমুদ। খুব গুরুত্বপূর্ণ না হলে আহমাদ মুসা লাইনে আসে না, মেসেজ পাঠাই। মাহমুদ দ্রুত রেডিও রুমে চলল। সালাম বিনিময়ের পর প্রথমে জিজ্ঞেস করল, আহমাদ মুসা, এমিলিয়ার খবর কি? পরবর্তী কোনো খবর আর পায়নি। কোথায় রেখেছে তাকে? বোধহয় কারাগারে। বোধহয় কেন, এই খবরটুকুও নেওনি? মাহমুদ নীরব। কি জবাব দেবে সে? কি বোঝাবে? কেমন করে সে বোঝাবে আহমাদ মুসাকে? আহমাদ মুসা বোধহয় আঁচ করতে পারল মাহমুদের অবস্থা। সেও আনমনা হয়ে পড়ল। অনেক আগে ফেলে আসা এক অতীতে হারিয়ে গেল সে। হিমালয়ের এক অন্ধকার গুহায় ফেলে আসা ফারজানার মুখটি অনেক দিন পর আজ তার চোখে ভেসে উঠল। আহমাদ মুসা ধীর স্বরে ডাকল, মাহমুদ। জি, উত্তর দিল মাহমুদ। তোমার দুর্বলতা ঢাকতে গিয়ে একটি জীবনকে তুমি এক অসহ্য যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দেবে, তা তো আমি ধারণা করতে পারিনি। তুমি কি জানো না ইসরায়েলের ইনডোর অপারেশনের শয়তানরা কত নরপশু? কেঁপে উঠল মাহমুদ। তার গোটা শরীরে ছড়িয়ে পড়ল অসহ্য এক যন্ত্রণা। কোনো জবাব দিতে পারল না সে। আহমাদ মুসা আবার বলল, শোনো, আমার নির্দেশ, যে কোনো মূল্যে এমিলিয়াকে বাঁচাতে হবে। সে আমাদেরই একজন। তার প্রতি আমাদের দায়িত্ব আছে। আমাদের জন্য সে যা করেছে তা আমরা কেউই ভুলতে পারি না। আপনার আদেশ আমরা পালন করব জনাব, ধীর কণ্ঠে বলল মাহমুদ। তার চোখে মুখে দৃঢ় সংকল্পের ছাপ। আর শোনো, আগামী 25শে ফেব্রুয়ারি মিসর, সিরিয়া, জর্দান ও লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আর 27শে ফেব্রুয়ারি ইসরায়েলের সাবাত দিবস। আজ থেকে ঠিক 1 মাস 1 দিন পর ইনশাল্লাহ ওই দিনটিই হবে ইসরায়েল রাষ্ট্রের শেষ আনন্দের দিন। আমি 11ই ফেব্রুয়ারি ইসরায়েলের শেষ কৃত্যের জন্য তেল আবিব আসছি। মাহমুদ রেডিও রুম থেকে বেরিয়ে ঘরে প্রবেশ করে দেখে শেখ জামাল বসে আছে। কি সংবাদ জামাল? মাহমুদ বলল, এইমাত্র কিছু খবর খলিলের কাছ থেকে পাওয়া গেল। কি খবর? মিস এমিলিয়াকে আজ সকালে সিনবেথের অপারেশন চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে। গত 2 দিন তার উপর নির্মম অত্যাচার চলেছে, পানিও খেতে দেওয়া হয়নি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটি ছোট্ট জবাব দিল মাহমুদ। 1 ঘন্টা সময় আছে, যাও, প্রস্তুত হও। শেখ জামাল বেরিয়ে গেল। মাহমুদ তেল আবিব শহরের মিউনিসিপ্যাল মানচিত্র সামনে নিয়ে গভীরভাবে ভাবছিল। সুরক্ষিত সিনবেথের অফিস দক্ষিণ উত্তর বিলম্বিত হার্জেল এভিনিউ থেকে
একটা সরু রাস্তা এগিয়ে গেছে পশ্চিমে। এ পথ ধরে শদুয়েক গজ এগোলেই নাম সাইনবোর্ডহীন সিনভেত অফিসের কারাগার সদৃশ প্রধান ফটকে পৌঁছা যায়। সরু রাস্তাটির দুধারের বিল্ডিংগুলো নিয়ে আধা সামরিক সিকিউরিটি মিলিশিয়াদের গেরিলা ইউনিটের অফিস। এছাড়া সিনভেত অফিসের চারদিক ঘিরে মিনিস্ট্রি অব হোমের নানা বিভাগের অফিস, যাকে ডাবল প্রোটেক্টেড এলাকা হিসাবে গণ্য করা হয়। মাহমুদের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছিল। ভেবে পাচ্ছিল না সে এমিলিয়াকে উদ্ধারের পথ কি। রীতিমতো যুদ্ধ ছাড়া সিনভেথের অফিসে ঢোকা এবং বের হওয়া অসম্ভব। অন্য কোনো পথ? অন্য পথ আর কি? হেলিকপ্টার নিয়ে সিনভেথ অফিসে গিয়ে হাজির হওয়া? মাটির তলের কথা মনে হতেই বহুদিন আগে পড়া একটা নিউজের কথা তার মনে পড়ল। চাঞ্চল্যকর খবরটি ছিল দুটি লাশ নিয়ে। বর্ষাকালে হার্জেল অ্যাভিনিউয়ের ড্রেন পরিষ্কার করার সময় দুটি লাশ পাওয়া যায়। লাশ দুটির ফটো বেরোয় পত্রিকায়। অকথ্য শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল তাদের শরীরে। খবরের কাগজের অনুসন্ধান রিপোর্টে বলা হয়েছিল 2 সপ্তাহ আগে সিনভেথ লোক দুটিকে গ্রেফতার করে। সিনভেথের নির্যাতনেই তারা মারা যায়। মারা যাবার পর তাদের লাশ ড্রেনে ফেলে দেয়। খবরে উল্লেখ করা হয় এভাবে লোক হত্যা করে সিনভেথের ভূগর্ভস্থ টর্চার চেম্বার সংলগ্ন ড্রেনে লাশ ফেলে দেয়া সিনভেথের একটা পুরনো অভ্যাস। খবরটি মনে পড়ার সাথে সাথে মুখ উজ্জ্বল হয়ে উঠল মাহমুদের। মিউনিসিপ্যাল মানচিত্রের উপর আবার সে ঝুঁকে পড়ল। মানচিত্রে হেড ড্রেনগুলো কালো এবং শাখা প্রশাখা ড্রেনগুলোকে নীল ও সবুজ লাইন দিয়ে চিহ্নিত করা হয়েছে। সে লক্ষ্য করল একটি গভীর কালো রেখা হার্জেল রোডের পশ্চিম পাশ দিয়ে সমান্তরালভাবে এগিয়ে গেছে। সে মেপে দেখল হেড ড্রেনটি সিনভেথ অফিস ক্রস করে এগিয়ে গেছে। তার চোখ দুটি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সিনভেথের ভূগর্ভস্থ টর্চার চেম্বারের সাথে তাহলে এই ড্রেনেরই একটা সংযোগ রয়েছে। মাহমুদ নতুন এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করল। ভাবল এই ড্রেনের পথ ধরে সিনভেথের টর্চার চেম্বারে পৌঁছা যায় কিনা। গভীর চিন্তায় কপালটা তার কুঞ্চিত হল। চোখ দুটিও বন্ধ হয়ে এলো। একটু পরে উঠে গিয়ে লাইব্রেরি থেকে তেল আবিব শহরের ওয়াটার অ্যান্ড সুয়ারেজ ডায়াগ্রাম নিয়ে এলো সে। সুয়ারেজ ডায়াগ্রামটা বিস্তারিত। এতে ড্রেনগুলোর আয়তন এবং ম্যানহোলগুলোর অব সুন্দরভাবে চিহ্নিত আছে। মাহমুদ দেখল সিনভেথ অফিসের কাছাকাছি সবচেয়ে সুবিধাজনক হল ডেভিড পার্কের ম্যানহোলটা। পার্কের বহির্দেয়ালের প্রায় গজ 5 ভেতরে বিরাট জলপাই গাছের তলে এই ম্যানহোল। আশেপাশে আরও ঝাউ গাছ আছে, ফুল গাছ আছে। একেবারে নির্জন জায়গা। পার্কের প্রহরীদের উপর নজর রাখতে পারলে এই ম্যানহোল নিরাপদেই ব্যবহার করা যায়। এরপর মাহমুদ ডেভেলপমেন্ট অ্যান্ড সুয়ারেজ সিস্টেমস বইটা এনে তার উপর চোখ বোলালো। তেল আবিব লন্ডন নগরীর সুয়ারেজ সিস্টেমকে অনুসরণ করেছে। এ সিস্টেম অনুসারে প্রশাখা ড্রেনগুলো ছাড়া হেড ও শাখা ড্রেনগুলো ড্রেন বলয়ের দুপাশে করিডোর থাকে। 2 করিডোরের মাঝখানে নালা দিয়ে বয়ে যায় ময়লার প্রবাহ। ড্রেনগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং সংস্কার সুবিধার জন্যেই এই ব্যবস্থা। হেড ড্রেনগুলোর করিডোর দিয়ে খুব স্বচ্ছন্দে মানুষ হেঁটে বেড়াতে পারে। ওয়াটার সুয়ারেজ ডায়াগ্রাম হাতে নিয়ে মাহমুদ লাইব্রেরি রুম থেকে বেরিয়ে অফিসে এসে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সন্ধ্যা 6টা। টেলিফোন তুলে মাহমুদ আসলামকে বলল, শেখ জামালকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মুহূর্ত কয়েক পর শেখ জামাল এসে ঘরে ঢুকল। মাহমুদ তাকে বসতে ইঙ্গিত করে বলল, হার্জেল অ্যাভিনিউয়ের সমান্তরালে বয়ে চলা 2 নম্বর হেড ড্রেন সিনভেথ অফিসকে ক্রস করেছে। আমরা এই ড্রেনের পথেই সিনভেথ হেডকোয়ার্টারে প্রবেশ করব। থামল মাহমুদ। চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল শেখ জামালের। মাহমুদি আবার কথা বলল যে আমরা যদি ডেভিড পার্কের নির্জন কোণের ম্যানহোলটি ব্যবহার করি তাহলে আধা মাইল গিয়েই আমরা পাবো সিনভেথ হেডকোয়ার্টার। একটু থামল মাহমুদ, তারপর বলল, সবকিছু ঠিকঠাক করোগে। আমরা রাত 9টায় প্রবেশ করব 2 নম্বর হেড ড্রেনে। আসলাম ও জায়েদ রিয়ার গার্ড হিসাবে ডেভিড পার্কের ওই ম্যানহোল পাহারায় থাকবে, আর 10-12 জন লোক ছড়িয়ে ছিটিয়ে রাখবে পার্কের আশেপাশে। রাত 10টায় আমাদের পরিবহন ইউনিটের সালেম ও সুলাইমান 2টো গাড়ি নিয়ে ডেভিড পার্কে যাবে। মাহমুদ চুপ করল। শেখ জামাল সালাম দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে।
শেখ জামাল বেরিয়ে গেলে মাহমুদ আবার সে সুয়ারেজ ডায়াগ্রাম নিয়ে বসল। সিনবেত হেডকোয়ার্টারের অবস্থান থেকে ডেভিড পার্কের ম্যানহোল পর্যন্ত দূরত্ব সে কম্পাস দিয়ে মাপল। মোট দূরত্ব হল 1140 গজ। মাহমুদ টেলিফোনে আসলামকে জিজ্ঞেস করল, সর্বোচ্চ কত বড় টেপ আমাদের কাছে আছে? আসলাম বলল, 1760 গজ। মাহমুদের মুখ প্রসন্ন হয়ে উঠল, বলল, ঠিক আছে। বিভিন্ন সরঞ্জাম ভর্তি ব্যাগ গলায় ঝুলিয়ে গ্যাস মাস্ক পরে দড়ির মই বেয়ে ম্যানহোল দিয়ে প্রথম নামল মাহমুদ। অনেক ভেবেচিন্তে মাহমুদ বাম অর্থাৎ ড্রেনের পূর্বধারের করিডোরে নামারই সিদ্ধান্ত নিয়েছে। হার্জেল অ্যাভিনিউ থেকে সিনবেত অফিস এবং ড্রেনের দূরত্বের হিসেবে সিনবেত অফিস ড্রেনের পূর্বধারেই পড়বে। টর্চ জেলে পূর্ব পাশের করিডোরটা দেখে দড়ির মই থেকে করিডোরে পা রাখল মাহমুদ। টর্চের আলোতে কয়েকটা বড় ধরনের ইঁদুর ও মাকড়সা ছুটে পালালো। মাকড়সাগুলোর বিপুল বপু দেখে আঁতকে উঠল সে। রক্তপায়ী মাকড়সার কথা মাহমুদ পড়েছে, কিন্তু তারা তো ফিলিস্তিনে থাকে না। মাহমুদ নামার পর শেখ জামালও নেমে এলো দড়ির মই বেয়ে। শেখ জামাল নেমে আসার পর দড়ির মইয়ের সাথে টেপের এক মাথাকে বেঁধে দিল মাহমুদ। 1760 গজ দীর্ঘ টেপ থেকে সে 1140 গজ কেটে নিয়ে এসেছে, যাতে করে ড্রেনে নেমে সিনবেত অফিসের লোকেশন নিয়ে মাথা ঘামাতে না হয়। টেপ যেখানে গিয়ে শেষ হবে সেটাই হবে মোটামুটি সিনবেত অফিসের লোকেশন। টর্চ জেলে তারা দক্ষিণ দিকে চলতে শুরু করল। হাত ঘড়ির সাথে ফিট করা দিক নির্দেশক কম্পাসের দিকে চেয়ে দেখল তারা ঠিক দক্ষিণ দিকেই চলছে। মাহমুদ আগে চলছে, শেখ জামাল তার পিছনে। টর্চের আলো এবং সেই সাথে মানুষের পদশব্দে নানা ধরনের পোকামাকড় ছুটে পালিয়ে তাদের পথ করে দিচ্ছে। করিডোরের অল্প নিচ দিয়ে বয়ে যাচ্ছে নর্দমা। সাপ সাপ বলে চিৎকার করে উঠে শেখ জামাল প্রায় হুমড়ি খেয়ে পড়ল মাহমুদের গায়ের উপর। টর্চ পিছিয়ে ফিরিয়ে মাহমুদ দেখল প্রায় 5 গজ একটি উদ্যত ফনা সাপ ছুটে আসতে আসতে হঠাৎ থমকে দাঁড়ালো। মাহমুদ সাইলেন্সার লাগানো রিভলভারটা তুলে ধীরে সুস্থে একটা গুলি করল। সাপটি ঝপ করে পড়ে গেল নর্দমায়। মাহমুদ শেখ জামালকে বলল, তুমি টর্চ জ্বালিয়ে পিছনে ফিরে ধীরে ধীরে এসো। তুমি পিছনটা দেখবে, আমি সামনে। ধীরে ধীরে চলছিল তারা। হঠাৎ টেপে টান পড়ায় থমকে দাঁড়ালো মাহমুদ। বুকে ঝুলানো ব্যাগে হাত দিয়ে দেখল টেপ শেষ। তাহলে কি তারা সিনবেথের লোকেশনে পৌঁছে গেছে? ঘড়ির দিকে তাকালো মাহমুদ, দেখল 9টা 40 মিনিট। 40 মিনিট লেগেছে তাদের 1100 গজ আসতে। মাহমুদ বলল, শেখ জামাল, আমরা এসে গেছি। তারপর মাহমুদ ড্রেনের দেয়ালের দিকে ঘুরে দাঁড়ালো। রাবারের গ্লাভস খুলে হাত রাখল ড্রেনের দেয়ালে। কংক্রিটের শক্ত দেয়াল। টর্চের আলো ফেলে দেখল সিমেন্ট ঢালাই করে তৈরি, একদম সলিড, কোথাও অস্বাভাবিক কোনো চিহ্ন নেই। টেপের মাথা শেখ জামালের হাতে দিয়ে মাহমুদ বলল, তুমি এখানে দাঁড়াও, আমি সামনে খুঁজে দেখি। কংক্রিট কিংবা ইস্পাতের কোনো দরজা আমাদের খুঁজে বের করতে হবে। মাহমুদ টর্চ জেলে ড্রেনের দেয়াল পরীক্ষা করতে করতে সামনে এগোল। প্লাস্টিকের বাঁটওয়ালা লোহার হাতুড়ি দিয়ে প্রায় 1 ফুট অন্তর অন্তর ড্রেনের দেয়ালে ঘা দিচ্ছিল মাহমুদ, ফাঁপা বা ব্যতিক্রমধর্মী কোনো শব্দ কানে আসে কিনা তা দেখার জন্য। এভাবে প্রায় সে 40 গজ সামনে এগোল। না, কোনো চিহ্ন কোথাও সে পেল না। আবার ফিরে এলো মাহমুদ, ওইভাবে পরীক্ষা করতে করতেই। শেখ জামালের কাছে ফিরে আসার পর মাহমুদ সামনের মতো পিছনের দিকটাও পরীক্ষা করতে এগিয়ে গেল। হতে পারে সিনবেথের অফিস তারা পিছনে ফেলে এসেছে। মাহমুদ যেমন সামনের দিকটা দেখেছে, তেমনি পিছনের 40 গজ পরিমাণ দেয়ালও সে ওইভাবে পরীক্ষা করল। না, ইস্পাতের সলিড দেয়ালে কোথাও সামান্য পরিমাণ অস্বাভাবিকতারও চিহ্ন নেই। ফিরে এলো মাহমুদ আবার শেখ জামালের কাছে। তার গা দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার চেয়ে উদ্বিগ্ন তার মনটা। তাহলে তারা কি ব্যর্থ হবে? মাপ অনুসারে তারা তো সিনবেথের অবস্থানেই পৌঁছেছে। না, সিনবেথের দরজাটা ওপার করিডোরে। মনের এ চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে হলো মাহমুদের কাছে। শেখ জামালকে সে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি ওপারের দেয়ালটা পরীক্ষা করে আসি। জামাল বলল, জনাব, অনুমতি দিলে আমি দেখে আসি। মাহমুদ হেসে বলল, না জামাল, আমাকেই যেতে হবে। বলে মাহমুদ বুকের ব্যাগ থেকে রাবারের ডুবুরি পোশাক বের করে নিল। তারপর ওটা পরে নিয়ে নেমে গেল সে নর্দমায়। সাঁতরে ওপারে পার হয়ে গেল মাহমুদ।
ওপারের করিডোরে উঠে ডুবুরির পোশাক পরে সে দেয়াল পরীক্ষার পালা শুরু করল। শেখ জামালের অবস্থানকে মাঝখানে রেখে সামনে 40 গজ সে পরীক্ষা করল। না, সে একই দৃশ্য, সলিড কংক্রিটের দেয়াল, কোথাও কোনো অস্বাভাবিকতার চিহ্নই নেই। হতাশা এবং ক্লান্তিতে মাহমুদ ড্রেনের করিডোরে বসে পড়ে। তাহলে তারা কি দিক ভুল করেছে? না, দিক ভুল হয়নি। চলার সময় 2 নম্বর মূল হেড ড্রেন থেকে এর অন্য কোনো শাখায় তো তারা ঢুকে পড়েনি। না, সে ভুল তারা করেনি। তারা মোট 10টি শাখা ড্রেন পাশ কাটিয়ে মূল হেড ড্রেন ধরে এগিয়ে এসেছে। হঠাৎ তার মনে হলো, টেপ তো তাদের মিসগাইড করছে না। টেপের মাপ এবং ডেভিড পার্ক থেকে সিনবেথ হেডকোয়ার্টার পর্যন্ত যে মাপ সে সুয়ারেজ ডায়াগ্রাম থেকে নিয়েছে তা কি নিখুঁত? ডায়াগ্রামের ড্রেনের জিগজ্যাগকে তার কাছে তো তখন বড় বলে মনে হয়নি, কিন্তু বাস্তবে তো এই জিগজ্যাগ দূরত্বের ক্ষেত্রে অনেক পার্থক্য সৃষ্টি করে। মেপে দেখার সময় মাহমুদের এ কথাটা মোটেই মনে হয়নি। এই ভুলের জন্য নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করল মাহমুদের, কিন্তু পরক্ষণে সচেতন হলো এ সময় অধৈর্য হলে চলবে না, সাহস হারালে চলবে না। মাহমুদ চিন্তা করে দেখল, তার হিসেব ভুল হবার অর্থ হল ড্রেনে প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে টেপের মাপ কম হওয়া, অর্থাৎ তাদের আরও সামনে এগোতে হবে। মাহমুদ নর্দমা পার হয়ে শেখ জামালের কাছে ফিরে এলো, বলল, শেখ জামাল, আমাদের আরও সামনে এগোতে হবে। শেখ জামাল বলল, চলুন জনাব, ইনশাল্লাহ আমাদের লক্ষ্য আমরা খুঁজে পাবই। ইনশাআল্লাহ বলে মাহমুদ সামনে পা বাড়ালো। মাহমুদ এবার পাশের দেয়াল সহ চারদিকটা ভালোভাবে পরীক্ষা করেই ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। টেপের সাথে 200 গজের একটা প্লাস্টিক কর্ড বেঁধে তারা সামনে এগোতে লাগলো। করিডোর এবং দেয়ালের উপর টর্চের আলো ফেলে এবং হাতুড়ি দিয়ে কংক্রিটের দেয়াল ঠুকে ঠুকে সে সামনে এগোচ্ছিল। হঠাৎ এক জায়গায় করিডোরের উপর কয়েক খণ্ড ইলেকট্রিকের লাল রঙা তার টর্চের আলোয় চিকচিক করে উঠল। মাহমুদের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। ঝুঁকে পড়ে তার তুলতে গিয়ে সিগারেটের একটা খণ্ডও তার চোখে পড়ল। সিগারেটের খণ্ডটাও সে তুলে নিল। সিগারেটের ফিল্টার দেখেই বুঝল অত্যন্ত দামি সিগারেট। ইলেকট্রিকের তার এবং সিগারেটের খণ্ডের উপর জমে ওঠা ময়লার পরিমাণ থেকে মাহমুদ বুঝল এ দুটো জিনিসই খুব আগের নয়। মাহমুদ বলল, শেখ জামাল, আল্লাহ বোধহয় আমাদের দয়া করেছেন, আমরা বোধহয় মঞ্জিলে পৌঁছে গেছি। হঠাৎ মাথা বরাবর দেয়ালের গায়ে বর্গাকৃতি কালো একটি বর্ডার তার নজরে পড়ল। হাত দিতে গিয়েও চমকে টেনে নিল সে। বুকে ঝুলানো ব্যাগ থেকে ডেটোনেটর বের করে কালো বর্ডারের মাঝখানে দেয়াল স্পর্শ করে বুঝল ওটা সিমেন্ট রঙের ইলেকট্রিফাইড ইস্পাত। চারধারটা কালো রাবারের বর্ডার। ফিসফিস করে মাহমুদ বলল, শেখ জামাল, এটাই সে দরজা। দুজনে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিভাবে এগোবে একটু চিন্তা করল মাহমুদ। যেহেতু বিদ্যুৎ সুইচটা ভেতরে, তাই বিদ্যুতায়িত এই দরজা থেকে বিদ্যুৎ ডিসকানেক্ট করার কোনো উপায় নেই। এখন একটি পথ, এবং তা হলো গোটা দরজা কেটে নামিয়ে আনা। কিন্তু ঘরের ভেতরটা নিরাপদ না করে দরজা কেটে নামানোর অর্থ শত্রুকে স্বাগত জানানো। চিন্তা করছিল মাহমুদ, একটা রাবারের নল ঢোকানো যাবে এমন একটা ফুটা কিভাবে স্পাতের এই দরজায় করা যায়। লেসার বিম দিয়ে মুহূর্তে এটা করা সম্ভব, কিন্তু বিদ্যুতায়িত ইস্পাতে লেসার প্রয়োগ করলে বিস্ফোরণ ঘটতে পারে। এটা হলে তার আসল কাজ নষ্ট হয়ে যেতে পারে। আরও ভাবল মাহমুদ। অবশেষে অনেক চিন্তা করে খুব সন্তর্পণে রাবারের বর্ডার এবং কংক্রিটের দেয়ালের সংযোগস্থলে লেসার রশ্মি প্রয়োগ করে আধা ইঞ্চি ব্যাসের একটা ফুটো করল। ফুটো দিয়ে একটা রাবারের নল ঢুকিয়ে দিল। বিনা বাধায় নলটি ফুটখানেক প্রবেশ করায় সে বুঝল নলটি নিশ্চয় ঘরে প্রবেশ করেছে। এরপর মাহমুদ সেই রবারের নলের প্রান্ত ফ্লাইং ক্লোরোফর্মের কন্টেনারের সাথে জুড়ে দিয়ে সুইচ অন করে দিল। 1 মিনিট অন করে রাখার পর সুইচ অফ করে দিল মাহমুদ। 5 মিনিট অপেক্ষা করার পর মাহমুদ রাবারের বর্ডার বরাবর ইস্পাতের দরজার চারদিকে লেসার বিম চালিয়ে দরজাটা কেটে ফেলল। সশব্দে ভারী দরজাটা পড়ে গেল করিডোরের উপর। দরজার নিচের প্রান্তের সাথে একটা ইলেকট্রিক তার যুক্ত ছিল। দরজার ভারে তার ছিঁড়ে গেল। বিদ্যুতায়নের উৎস ছিল ওই তারটি। মাহমুদ তারটির মুখ টেপ দিয়ে মুড়ে দিল। মাহমুদ মনে করেছিল
স্পাতের দরজাটা খুললেই সিনবেথের ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করা যাবে, কিন্তু তা হলো না। এ দরজার পরে 4-5 গজ লম্বা একটা সুড়ঙ্গ, তারপর আরেকটা দরজা, সেটাও ইস্পাতের। মাহমুদ শেখ জামালকে ড্রেনের করিডোরে অপেক্ষা করতে বলে সে সুড়ঙ্গে উঠে গেল। ডেটোনেটর দিয়ে দেখল দ্বিতীয় এ দরজা বিদ্যুতায়িত নয়। তার সন্দেহ হলো তার আগের ক্লোরোফর্ম এ দরজা ডিঙ্গিয়ে সরে যেতে পেরেছে কিনা। কোনো সন্দেহের অবকাশ না রাখার জন্য মাহমুদ দরজার গোড়ায় লেসার বিম দিয়ে ছোট্ট একটা ফুটো করে রাবানের নল দিয়ে ফ্লাইং ক্লোরোফর্ম আবার চালান করে দিল ঘরের ভেতরে। ঘরে যদি কেউ থাকে, গন্ধহীন এ ক্লোরোফর্ম নিমিষে তাদের ঘুম পাড়িয়ে দেবে। ক্লোরোফর্ম চালান দেবার পর 2-3 মিনিট অপেক্ষা করল মাহমুদ। তারপর লেসার বিম দিয়ে দরজার এক পাশে বড় ধরনের ফুটো করল। চোখ লাগালো সে ফুটোই, দেখল উজ্জ্বল আলোয় ঘরটি ভরে আছে, ঘরে কেউ নেই। মনটা মাহমুদের ছ্যাদ করে উঠল। তাহলে তার সব চেষ্টা বৃথা যাবে? হঠাৎ তার চোখে পড়ল ঘরের এক পাশে মেঝের উপর। ভালো করে দেখা যায় না, মনে হলো মেঝের উপর একটা তক্তপোষ। সে তক্তপোষের উপর মানুষের মতো কিছু শুয়ে আছে। কাপড় দেখে বোঝা যায় ও কি এমিলিয়া। দেহের রক্ত তার চঞ্চল হয়ে উঠল, বুকটা তোলপাড় করে উঠল। মাহমুদ তাড়াতাড়ি লেজার বিম দিয়ে দরজার দুপাশটা কেটে ফেলল। তারপর দরজা এক পাশে সরিয়ে রেখে ছুটে গেল ঘরে তক্তপোষের কাছে। এক পলক এমিলিয়াকে দেখে পরীক্ষা করে ছুটে গেল সে বাইরের দরজায়। দরজাটা বন্ধই ছিল। লক করে দিল মাহমুদ। তারপর দৌড়ে গিয়ে সে বিদ্যুতায়নের সে তারটা নিয়ে এলো। প্লাগটি খুলে রেখে তারের মুখ থেকে টেপ খুলে নিয়ে সেটা সে জুড়ে দিল বাইরের দরজার সাথে। তারপর প্লাগটি আবার লাগিয়ে দিল। ডেটোনেটরতে পরীক্ষা করে নিশ্চিত হলো যে দরজাটি বিদ্যুতায়িত হয়েছে। খুশি হলো মাহমুদ। এবার সে ছুটে এলো এমিলিয়ার কাছে। আবার নাকে হাত দিয়ে দেখল সব ঠিক আছে। তাড়াতাড়ি সে তার বাঁধনগুলো কেটে তাকে গ্যাস মাস্ক পরিয়ে কাঁধে তুলে নিল। তারপর সেই সুড়ং দিয়ে নেমে এলো ড্রেনের করিডোরে। ফিরতি যাত্রা শুরু হলো তাদের। এক হাতে কাঁধে এমিলিয়াকে ধরে, অন্য হাতে টর্চ জ্বালিয়ে আগে আগে হাঁটছিল মাহমুদ। তার পিছনে শেখ জামাল, সেই আগের মতো করে। এমিলিয়াকে নিয়ে এসে তেল আবিব শহরের পূর্বাঞ্চলে পার্ক স্ট্রিটের একটা বাড়িতে এনে তোলা হলো। বাড়িটির সামনে সাইনবোর্ড ড্যানিয়েল অ্যান্ড কম। পূর্ব তেল আবিবে ড্যানিয়েল অ্যান্ড কোম্পানির প্রধান সেলস ডিপো। বাড়িটি জনক ইহুদির নিকট থেকে অতি সম্প্রতি ক্রয় করেছে মাহমুদ। বাড়ির বাইরের অংশে ক্রয় বিক্রয়ের কাজ চলে, আর ভিতরের অংশ ব্যবহৃত হয় সাইমুমের হাসপাতাল হিসেবে। একজন মহিলা ডাক্তার ও একজন নার্স এমিলিয়ার দেখাশোনার ভার নিল। জ্ঞান ফিরে পেয়েই চোখ মেলল এমিলিয়া। সুন্দর খাটে নরম ধবধবে বিছানায় শুয়ে আছে সে। লাল কার্পেট মোড়া মেঝে, সাদা রঙের দেয়াল। খাটের পাশে সাদা টেবিলে ঔষধের শিশি ও গ্লাস। কোথায় অপারেশন চেম্বারের শক্ত মেঝে, আর কোথায় জাঁকজমকপূর্ণ গৃহের নরম শয্যা। স্বপ্ন দেখছে না তো সে? গায়ে চিমটি কেটে দেখল, না, স্বপ্ন নয়। এমন সময় ঘরে ঢুকল নার্স। গায়ে সাদা আরবি পোশাক, মাথায় সাদা রুমাল। এমিলিয়াকে চাইতে দেখে সে দ্রুত তার পাশে এসে নরম গলায় বলল, কেমন লাগছে? জবাব না দিয়ে এমিলিয়া বলল, আমি কোথায়? আপনি কে? আপনি নিরাপদ স্থানে আছেন, বলল নার্স। কিছু বলার জন্য মুখ হা করেছিল এমিলিয়া। হঠাৎ ঘরে প্রবেশ করল মাহমুদ। কথা বলতে পারল না এমিলিয়া। মুখ তার হা হয়ে রইল। অভিভূতের মতো সে চেয়ে রইল মাহমুদের দিকে। ঠোঁট কাঁপতে লাগলো তার। অবরুদ্ধ এক উচ্ছ্বাসে কাঁপছে সে। উচ্ছ্বাস ছাপিয়ে নেমে এলো দুগণ্ড বেয়ে অশ্রুর ধারা। মুখ কাত হয়ে পড়ল বালিশে। বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল এমিলিয়া। নার্স অনেক আগেই বেরিয়ে গিয়েছিল।